স্বাগতম ওয়ান্স আপন এ রিডিং উইথ আলী তারেকের আজকের পর্বে। এই সপ্তাহে মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা থেকে একটা ছোট্ট বিরতি নিচ্ছি আমরা। ফিরে যাচ্ছি ছোট গল্পে, ঠিক করে বললে অনুগল্পে। আজকের পাঠে আমরা পড়ব বাংলা সাহিত্যের এক অসাধারণ গল্পকার বনফুল, অর্থাৎ ডাক্তার বলাই চাঁদ মুখোপাধ্যায়। বনফুলের গল্পের বিশেষত্ব তার সংক্ষিপ্ততা। খুব অল্প কথায়, প্রায় অনায়াস ভঙ্গিতে তিনি মানুষের জীবন, সমাজের পরিহাস এবং ভাগ্যের অদ্ভুত খেলাকে তুলে ধরেন। তার গল্পে অনেক সময় বড় কোনো ঘটনা থাকে না, কিন্তু শেষ লাইনে এসে হঠাৎ যেন মানুষের জীবন সম্পর্কে এক নতুন উপলব্ধি তৈরি হয়। সে কারণেই বনফুলের গল্পকে অনেকেই বলেন সংক্ষিপ্ত অথচ শানিত। আজ আমরা পড়ব তার দুটি ছোট গল্প, খেঁকি এবং অদ্বিতীয়া। খেঁকি গল্পটি বাইরে থেকে দেখলে রাস্তার একটি কুকুরকে ঘিরে ঘটনার বর্ণনা, কিন্তু বনফুলের গল্পে যেমন হয়, ভেতরে একটা সূক্ষ্ম ব্যঙ্গ আছে। কুকুরটিকে নিয়ে যে ভয়, সন্দেহ আর দূরত্ব তৈরি হয়, সেখানে যেন আমাদের খুব পরিচিত এক স্বভাব, নাজুক জাত্যাভিমান আর আত্মপরিহাস কোথাও আভাস দিয়ে যায়। তবে এই রূপকের বিষয়টা আমি পাঠকের হাতে ছেড়ে দিচ্ছি। অন্যদিকে অদ্বিতীয়া একেবারেই অন্য মেজাজের গল্প, একটা মজার দাম্পত্য কমেডি। শুধু বলে রাখছি যে গল্পটিতে দারুণ একটা টুইস্ট আছে। এই দুই ভিন্ন স্বরের গল্প একসঙ্গে পড়লে বনফুলের গল্পকার সত্তার দুইটি দিকই আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে। চলুন শুরু করা যাক বনফুলের গল্প খেঁকি। যদিও বাঙালি নহি, কিন্তু তবুও আমার জীবন কাহিনী করুণ। যদিও আমি সামান্য কুকুর মাত্র, তথাপি হে বাঙালি ভাই, খোঁজ করিলে তোমারই মতো আমার শুনিতেও আভিজাত্রা আমেজ পাওয়া যাইবে। শুনিয়াছি আমার অতি বৃদ্ধ পিতামহীর কোনো প্রণয়ী বুলডগ বংশত বংশ ছিলেন, এবং সেই বুলডগ সুনীত ধারার কিয়দংশও আমার ধমনীতে এখনও প্রবাহিত হইতেছে ভাবিয়া আমি আত্মপ্রসাদ লাভ করি। লোকে কিন্তু আমাকে বলে খেঁকি কুকুর। সত্য বটে, আমার গায়ে লোম নাই, সর্বাঙ্গে ঘা, চোখে ভালো দেখিতে পাই না। স্টেশনের ধারে পরিত্যক্ত পাতা ও ঠোঙা লইয়া অন্যান্য কুকুরদের সহিত মারামারি করিয়া আমার দিনপাত হয়, সবই সত্য। কিন্তু তথাপি আমি কিছুতেই ভুলিতে পারি না আমার পূর্বপুরুষ বুলডগ ছিলেন। ইহাই আমার সান্ত্বনা। ইহারই প্রভাবে আমার মনে হয় আমার এ দুর্দিন থাকিবে না। ভগবান একদিন মুখ তুলিয়া চাইবেন। সেদিন সকালে স্টেশনে গাড়ি আসে থামিয়াছে। আমি ঠোঙা চাটিবার প্রত্যাশায় গাড়ির প্রতি বাতায়ন পথে লুব্ধ দৃষ্টিতে তাকাইয়া দেখিতেছি। এমন সময় হঠাৎ পিছন হইতে কে আমার গলায় একটা দড়ির ফাঁস লাগাইয়া আমাকে বাঁধিয়া ফেলিল। চাহিয়া দেখি স্টেশনের পরিচিত কুলি মিঠু। মিঠুর হাতে অনেকবার মারও খাইয়াছি, ভাতও খাইয়াছি। স্টেশনের ধারে তাহার বাড়ি। সে আমাকে মারধর করিলেও ডাকিয়া প্রায়ই ভাত রুটি দিত। হঠাৎ সেই মিঠু আমাকে একেবারে বাঁধিয়া টানিয়া লইয়া চলিল কেন, কিছুই বুঝিলাম না। এতদিনে কি তাহার হুঁশ হইয়াছে যে আমার মতন এমন একটা বুলডগ বংশধরের পক্ষে এরূপ ভিক্ষুকের মতো ঘুরিয়ে বেড়ানোটা অশোভন? তাই কি সে চায় যে আমাকে অভিজাত বংশ কুকুরদের মতো বাঁধিয়া খাওয়াইবে? জানি না কি তাহার মনোভাব। টানিতে টানিতে সে কিন্তু সোজা আমাকে স্টেশন মাস্টারের কামরায় লইয়া গেল। স্টেশন মাস্টার বৃদ্ধ, আমার দিকে একবার তাকাইয়া বলিলেন, আরে এ কোত্থেকে একটা খেকি কুত্তো নিয়ে এলি? ওইতেই হবে, এ ডগ তো বটে, ওর বেশি তো আর কিছু লেখা নেই। তাহার সহকারী ছোকরাটি ফোড়ন দিল। মালবাবু ঘরে ঢুকে জিজ্ঞাসা করিলেন, ব্যাপার কি মশাই, এই কুকুরটাকে বেঁধে রেখেছেন কেন? স্টেশন মাস্টার তখন বিবৃত করিয়া বলিলেন, আর বলেন কেন মশাই, চাকরি বুঝি আর থাকে না। কোনো এক সাহেব মহাপ্রভু এই গাড়িতে যাচ্ছেন, তার নাকি এক কুকুর ডগ বক্সে ছিল, আমরা তো দেখছি খালি। আমাদের আগের স্টেশন বলছে যে তারা ডগ বক্সে কুকুর দেখেছে, অথচ এখানে দেখছি ডগ বক্স খোলা। একটা কুকুর হয়তো কোথাও পড়ে পড়ে গেছে। আমাদের রামসুন্দরবাবু বলছেন দিন যে কোনো একটা কুকুর পুড়ে তারপর দেখা যাবে। রেল কোম্পানি তো এ ডগ বলে বুক করেছে, এ ডগ হলেই হলো।
তারপর ব্যাটার কুকুর যদি পছন্দ না হয় তো কোর্টে গিয়ে বোঝাপড়া করুক গে। যত সব আপজ্জটা আমারই ঘরে, কি বলেন? দেবো এই কুকুরটাকে ঢুকিয়ে? একেবারে মোটে রোয়া নেই। মিঠু বলিল, এত তাড়াতাড়ি অন্য কুকুর পাওয়া সম্ভব নহে। মালবাবু বলিলেন, দিন তো দুর্গা বলে চড়িয়ে, তারপর দেখা যাবে। মিঠু আমাকে টানিতে টানিতে লইয়া গিয়া ডগ বক্সে তুলিয়া দিল। ট্রেন ছাড়িয়া দিল। চলিয়াছি। নববধূ যেমন তার আজন্ম পরিচিত গৃহ ছাড়িয়া অজানা অচেনার উদ্দেশ্যে আশা আকাঙ্ক্ষা উদ্বেল হৃদয়ে যাত্রা করে আমিও তেমনি চলিয়াছি। জানি না আমার এই অজানা সাহেব মনিব কেমন লোক। যেমনই লোক হোক, সাহেবেরা শুনিয়াছি ভালো কুকুরের আদর জানে। তাছাড়া সত্যিই ভালো কুকুরকে চেনে, যত্নও করে। তাই আমার আশা আছে যে বুলডগ পূর্বপুরুষের আভিজাত্য সে আমার জীর্ণ অঙ্গেও খুঁজিয়া পাইবে। শুনিয়াছি সাহেবেরা কুকুরকে মাংস খাইতে দেয়। মাংস কেমন কখনো খাই নাই, মাঝে মাঝে দু এক টুকরা শুষ্ক অস্থি চিবাইয়াছি, কিন্তু ভালো মাংস শুনিয়াছি অতি অপরূপ জিনিস। সাহেবেরা শুনিয়াছি রোজ মাংস খাইতে দেয়। শুনিয়াছি। ঘুমাইয়া পড়িয়াছিলাম। হঠাৎ ঘুম ভাঙিয়া দেখি একটা স্টেশনে গাড়ি দাঁড়াইয়া আছে। পশ্চিম গগনে সূর্য অস্তমুখ। একটু পরেই দরজাটা খুলিয়া গেল এবং একটা কুলি আসিয়া আমাকে টানিয়া বাহির করিল। বুঝিলাম এইবার আমার সাহেব মনিবের সহিত ঘনিষ্ঠ পরিচয় হইবে। মিলন লগ্ন আসন্ন হইয়া আসিয়াছে। সহসা বুকের ভেতরটা কেমন কাঁপিয়া উঠিল। আশায়, আনন্দে, না ভয়ে বলিতে পারি না। কেমন যেন মনে হইল আর চলিতে পারিতেছি না। সেই কঙ্করময় প্ল্যাটফর্মের উপর বসিয়া পড়িলাম। কুলিটা কিন্তু আমার অন্তরের আকুলতা বুঝিল না। কাকরের উপর দিয়াই হ্যাচড়াইয়া টানিয়া লইয়া চলিল। সাহেব দাঁড়াইয়াছিলেন। কুলি গিয়ে সেলাম করে বলিল, হুজুর কুত্তা লে আয়া। সাহেব বলিলেন, হোয়াটস দ্য জোক? ক্ষীণ ভীরু দৃষ্টি তুলিয়া প্রভুর দিকে চাহিতে যাইব, এমন সময় আমার মুখের উপরেই সজোরে সবুট পদাঘাত করিয়া সাহেব গর্জিয়া উঠিলেন, লে যাও হিয়াসে, স্টেশন মাস্টারকে বলাও। তারপর কি ঘটিল জানি না। দড়ি ছেড়িয়া ঊর্ধ্বশ্বাসে পলাইয়া আসিয়া এক ভদ্রলোকের আঙিনায় ঢুকিয়া পড়িলাম। দেখিলাম কেহ কোথাও নাই। আঙিনার এক কোণে চুপ করিয়া বসিয়া রহিলাম। একটু পরেই দেখিলাম এক ভদ্রলোক প্রবেশ করিলেন। করিয়া ডাকলেন, ওগো শুনছ? কি হলো? বলিয়া এক উদ্গ্রীব তরুণী বাহির হইয়া আসিলেন। চাকরি হলো না। সাহেব বললে, ও পোস্টে বাঙালি নেওয়া হবে না, সাহেবদের জন্য ওটা রিজার্ভড। অমন চাকরি কি আর ভেদ বাঙালির অদৃষ্টে জোটে? হঠাৎ তাহার নজর পড়িল আমার উপর। তরুণীটি বলিলেন, কোত্থেকে একটা লোমোঠা পাগলা কুকুর এসেছে দেখো, নাকে মুখে রক্ত লেগে আছে, নিশ্চয়ই কামড়েছে কাউকে। ভয় করছে আমার, মেরে দূর করো এখনই। ভদ্রলোকটি বেগে লাঠি তুলিতেই খিড়কি দরজা দিয়া শুট করিয়া সরিয়া পড়িলাম। তো এই ছিল বনফুলের ছোট গল্প খেঁকি। এবারে চলুন আমরা দ্বিতীয় গল্পটি পড়ি। দ্বিতীয় গল্পটির নাম অদ্বিতীয়া। শুরু করছি। বেশ ছিলাম। আপিসে সাহেব এবং গৃহে মা ষষ্ঠী আমার প্রতি সদয় ছিলেন। সাহেব আমার মাহিনা এবং মা ষষ্ঠী আমার সংসার বাড়াইতেছিলেন। আমার পিতৃমাতৃকুলে আর কেহ ছিল না। উত্তরাধিকার সূত্রে কিছু টাকাও জুটে গিয়েছিল। খাসা ছিলাম। প্রভাবতী অর্থাৎ আমার গৃহিণী গড়ে বছরে 1.5টি করিয়া সন্তান প্রসব করিয়া 4 বৎসরেই আমাকে 6টি পুত্র কন্যার মালিক করিয়া তুলিয়াছিলেন। মাঝে 2বার যমজ হয়। এবং বিধ প্রজাবৃদ্ধি সত্ত্বেও কোনো অভাব ছিল না। হঠাৎ কিন্তু বেকুব বনিয়া গেলাম। পঞ্চম বর্ষেও গৃহিণী তাহার স্বাভাবিক গর্ভভার বহন করিতেছিলেন। এবার কিন্তু ব্যাপারটা স্বাভাবিক হইলেও সহজ ছিল না। বোঝা গেল, কারণ তিনি মারাই গেলেন। তিনি তাহার পিত্রালয়ে শান্তিপুরে ছিলেন।
যদিও আমার শ্বশুর ও শাশুড়ি উভয়ে অনেককাল স্বর্গীয় হইয়াছেন, কিন্তু আমার শ্যালক বিনোদ ডাক্তার বলিয়া প্রভা প্রতিবারই সেখানে যাইত। বিনোদ লিখিতেছে, হঠাৎ এক্ল্যাম্পসিয়া হইয়া দিদি ৩-৪ ঘন্টার মধ্যেই মারা গেলেন। আপনাকে খবর দেওয়ার সময় ছিল না। কিডনি খারাপ ছিল। শেষদি ছেলেদের লইয়া সম্বলপুরে চলিয়া গিয়াছেন। তাহার চিঠি বোধহয় পাইয়াছেন। পাইলাম তো। তিনি লিখিতেছেন, কি করিবে বলো ভাই, সবই অদৃষ্ট। তোমার ছেলেমেয়েরা এখন আমার কাছে কিছুদিন থাকুক। আমি তো বাঁজা মানুষ, তোমার কোনো অসুবিধা হইবে না। ছেলেরা ভালোই আছে, কোনো ভাবনা করিও না। ইতি। কিংকর্তব্য বিমূঢ় হইয়া ছুটির দরখাস্ত করিলাম। কপাল গুণে আমার সাহেবও বদলি হইয়া গিয়াছিলেন, সুতরাং ছুটি মঞ্জুর হইল না। 2 মাস পরে সম্বলপুর বাসিনী শালিকার আর একখানি পত্র পাইলাম। তিনি অন্যান্য নানা কথার পর লিখিতেছেন, প্রভা সত্যি লক্ষ্মী ভাগ্যবতী ছিল। সে গেছে, বেশ গেছে। জাজ্জলমান সংসারে স্বামী ছেলেপুলে সব রেখে গেছে। কিন্তু তোমার তো তা বলে সংসারটা ছাড়খাড় করা তো ভালো দেখায় না, উচিত নয়। আমার কথা শোনো, আবার বিয়ে করো তুমি। এখানে একটি বেশ ডাগর ডোগর মেয়ে আছে, যদি তোমার ইচ্ছে হয় বলো, সম্বন্ধ করি। আমার তো মেয়েটিকে বেশ পছন্দ, তোমার নিশ্চয়ই পছন্দ হইবে, ইত্যাকার নানা রূপ কথা। 7 দিন ভাবিয়া, অর্থাৎ 1 টিন চা ও 5 টিন সিগারেট নিঃশেষ করিয়া আমি চিরন্তন সমস্যার যে মীমাংসা করিলাম তাহা মোটেই অসাধারণ নয়। শেষ দিকে যে পত্র দিলাম তাহা অংশতে এইরূপ। বিয়ে করতে আর ইচ্ছে হয় না, প্রভার কথা সর্বদাই মনে পড়ে। কিন্তু দেখো শেষদি, আমার ইচ্ছে অনিচ্ছের উপর নির্ভর করে তো সংসার বসে নেই। সে আপনার চালে ঠিক চলছে ও চলবে। সুতরাং ভাবপ্রবণ হওয়াটা শোভন হলেও সুযুক্তির নয়, এটা ঠিকই। তাছাড়া দেখো, আমরা মা ফলেশু কদাচন দেশের লোক, আর তোমরাও যখন বলছো তখন আর একবার সংসারটা বজায় রাখার চেষ্টা করে উচিত বোধ হয়। দ্বিতীয় পক্ষের বিয়েতে আবার পছন্দ অপছন্দ, তোমার পছন্দ হয়েছে তো? ক্রমশ বিবাহের দিন স্থির হইল। সম্বলপুরে বিবাহ। শেষদি বুদ্ধিমতী লিখিয়াছেন, ছেলেদের লাহোরে বড়দের কাছে পাঠিয়ে দিলাম, বাপের বিয়ে দেখতে নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলিলাম। যথাকালে সাহেবের হাতে পায়ে ধরিয়া হপ্তাখানেকের ছুটি লইয়া সোজা রওনা হইয়া পড়িলাম, একাই। এ বিয়ের কথা কাউকে বলিতে আছে কি ভাবিয়া গোপটা কামাইয়া ফেলিলাম। একে এই কালো মোটা চেহারা, তাহার উপর কাঁচা পাকা এক ঝুড়ি গোপ লইয়া বিবাহ করিতে যাইতে নিজেরই কেমন বাঁধো বাঁধো ঠেকিতে লাগিল। বিবাহ বাসর। ওই অবগণ্ঠিতা চেলি পড়া মেয়েটি আবার আমার সঙ্গিনী হইতে চলিয়াছে। প্রভাকেও একদিন এইভাবেই পাইয়াছিলাম, সে কোথায় চলিয়া গেল। আজ আবার আরেকজন আসিয়াছে। ইহার কিডনি কেমন কে জানে। নানা রূপ এলোমেলো কথা মনে আসিতে লাগিল। প্রভার মুখ বারবার মনে পড়ে। ছেলেগুলা না জানি এখন কি করিতেছে। মৃত্যুর পরও কি আত্মা সত্যই থাকে? এমনিটি বেশ বড়সড় দেখিতেছি, কিন্তু ভারী জড়সড় হইয়া বসিয়া আছে, একেবারে মাথা নিচু করিয়া। আচ্ছা, প্রভার আত্মার যদি গৃহামি গৃহামি। যন্ত্রচালিত বৎ বিবাহ অনুষ্ঠান চলিতে লাগিল। শুভ দৃষ্টির সময় মেয়েটি কিছুতেই ঘোমটা খুলিল না। শেষদি বলিলেন, ভারী লাজুক। বাসর ঘরে শুনিলাম, ভারী লাজুক। আপাদমস্তক মরিয়া পাশ ফিরিয়া শুইল। আমিও ঘুমাইলাম। শেষদি লোক জমিতে দেন নাই। তাছাড়া দ্বিতীয় পক্ষের বিবাহ কে আর আমোদ করিতে চায়। মেয়েটির আপন বলিতে কেহ ছিল না, পরের বাড়িতে মানুষ। শেষদির বাড়িতে বিবাহ, বলিতে গেলে শেষদি কন্যাকর্তা, সুতরাং বিবাহ উৎসব জমে নাই। জমিল ফুলশয্যার রাত্রে। বক্ষে অনেক আশা ও আশঙ্কা লইয়া ঘরে ঢুকিয়া দেখি আমার 6টি সন্তান ও আরও একটি নবজাত শিশু লইয়া স্বয়ং প্রভা খাটে বসিয়া। স্বপ্ন দেখতেছি নাকি? প্রভা কহিল, ছি ছি ছি, শেষদির জিদ হলো। মানে? মানে আবার কি? এবার ছেলে হওয়ার সময় ভারী কষ্ট হয়েছিল। অপরাধের মধ্যে শেষদিকে বলেছিলাম যে আমি মলে ওর ভারী কষ্ট হবে। শেষদি বললে, হাতি হবে।
3 মাস যেতে না যেতে ফের বিয়ে করবে। আমি বললাম, কক্ষনো নয়। তারপর বাজি রেখে সেজদি আর বিনোদ মিলে এই ষড়যন্ত্র। আমি শান্তিপুরেই ছিলাম, আজ এই সন্ধ্যাবেলা এসেছি। এসে দেখি সেজদির জিত। পাড়ার ওই মানকে ছোড়াকে কনে সাজিয়ে সেজদি বাজি জিতেছে। 100টি টাকা দাও এখন। ছি ছি ছি, কি তোমরা! অমন গোপটা কি বলে কামালে? আমার অবস্থা অবর্ণনীয়। পরদিন প্রভাতে সেজদির পাওনা চুকাইয়া দিয়েছি, এখন গোফটাও রিলিজে বাঁচি। তো এই ছিল অদিতিয়া বনফুল বা বলাচেত মুখোপাধ্যায়ের। সবাইকে অনেক শুভেচ্ছা। সামনের এপিসোডে আবার আপনার সাথে দেখা হবে এই জানিয়ে বিদায় নিচ্ছি।